বন্ধুরা, আগের পর্বের সঙ্গে লিঙ্ক খুঁজে পাচ্ছেন? আগের পর্বে ঠিক এই জায়গাটা দেখিয়ে আমি শেষ করেছিলাম। এটা যোধপুরের বিখ্যাত সেই উমেদ ভবন প্যালেস। এবার আমার সঙ্গে চলুন জয়সলমীরের রাস্তা দেখতে দেখতে জয়সলমীরের পথে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। যোধপুরের আগের দুটো পর্বে আমরা দেখিয়েছিলাম মেহরানগড় ফোর্টের পুরোটা, আর তার পরের পর্বে দেখিয়েছিলাম আমাদের মান্ডোর গার্ডেন, তার সন্ধ্যেবেলার ঘণ্টাঘর, আর তার পরের দিন সকালবেলার আমাদের উমেদ ভবন প্যালেসের সবটুকু। এবার আমরা যাব আজকে সকালে, উমেদ ভবন প্যালেস শেষ করে আমরা যাব জয়সলমীরের পথে। তো বন্ধুরা সঙ্গে থাকুন, জয়সলমীর পর্ব এনজয় করুন। তারপরে নতুন একটা চমক দেখাবো, কিন্তু এই জয়সলমীর পর্বের পরেরটাই আসবে সেটা। তো ধৈর্য ধরে একটুখানি আমার সঙ্গে থাকুন আর দেখুন কেমন লাগে জয়সলমীরের পর্ব। যোধপুর থেকে জয়সলমীরের রাস্তাটি ভারী সুন্দর। এটি আনুমানিক 307 কিলোমিটারের মতো হবে, কম বেশি। তো এর মধ্যে পড়ে ন্যাশনাল হাইওয়ে 114 এবং ন্যাশনাল হাইওয়ে 15। মূলত থর মরুভূমির ওপরের মধ্যে দিয়ে এই ঐতিহাসিক বাণিজ্যিক পথটা চলে গেছে সোজা জয়সলমীর হয়ে পাকিস্তান পর্যন্ত। রাওয়াল জয়সওয়াল 1156 সালে এটি প্রতিষ্ঠা করেন। এটির প্রাচীন সিল্ক রুটের একটা অংশ ছিল, যা ভারত ও মধ্য এশিয়ার মধ্যে ব্যবসা পরিচালনা করত। এই পথটি সোনার কেল্লার সিনেমার জন্যও খুব বিখ্যাত। আচ্ছা, এর পুরনো নাম ছিল মান্ধ এবং পরে এটির নাম জয়সলমীর করা হয়েছে। এটা সোনার কেল্লা, সত্যজিৎ রায়ের সোনার কেল্লা যেটা সিনেমাটা হয়েছিল আমরা সবাই জানি। এই পথটি সেখানে দেখানো হয়েছিল এবং পর্যটকদের জন্য ভীষণ প্রিয় এই রাস্তা। এই রাস্তায় যেতে যেতে আপনি মরুভূমির কিছু অংশ দেখতে পাবেন, তারপরে দেখতে পাবেন জয়সলমীরের রাস্তার দুধারের দৃশ্য অপূর্ব, যেখানে থর মরুভূমির সোনালী বালিদিগন্ত বিস্তৃত রুক্ষ প্রান্তর এবং হলুদ পাথরের তৈরি গ্রামগুলো আপনাকে নিশ্চয়ই মুগ্ধ করবে। রাস্তা দিয়ে চলার সময় চোখে পড়ে দূরবর্তী বালির ঢিলা এবং মরুভূমির কাঁটাতার ঝোপঝাড় এবং মাঝে মধ্যে উটের পাল, তার সঙ্গে ঐতিহ্যবাহী পোশাকে স্থানীয় মানুষের রাজস্থানী সংস্কৃতির এক জীবন্ত রূপ তুলে ধরে। জয়সলমীর ওয়ার মিউজিয়াম পুরো হাইওয়ের ওপরে ডান পাশে, জয়সলমীর যখন ঢুকবেন তখন তার ডান পাশে এটা পাবেন এবং পুরোটাই মিলিটারি দিয়ে বেষ্টিত এবং তাদের সমস্ত সংগৃহীত যুদ্ধের জিনিসপত্র কিভাবে তারা সেগুলো ব্যবহার করে তাদের পুরো মিউজিয়াম আপনি ঘুরে দেখতে পারেন। জয়সলমীর যুদ্ধ জাদুঘর কেবল একটি আদর্শ পর্যটন কেন্দ্র নয় এবং তার আকর্ষণই নয়, এটি একটি পবিত্র ভূমি যা ভারতীয় সেনাবাহিনীর সাহসিকতা, ত্যাগ ও অদম্য চেতনা শক্তিশালী গল্প বর্ণনা করে। স্বর্ণনগরীর উপকণ্ঠে অবস্থিত এই জাদুঘরটি ভারতীয় সৈন্যদের দ্বারা প্রদর্শিত সাহসের এবং গর্বিত স্মারক হিসেবেও কাজ করে। বিশেষ করে 1965 থেকে 1971 সালের মধ্যে যে ভয়াবহ যুদ্ধের সময়, যদিও বেশিরভাগ পর্যটক জয়সলমীরের দুর্গ এবং হাভেলিগুলো দেখে ফেরত চলে আসে, খুব কম লোক আছে যে যারা এই জয়সলমীরের ওয়ার মিউজিয়ামটা ঘুরতে যান। তো আমরাও গেছিলাম সেখানে। এখানে ভ্রমণ করলে ভূমি এবং রক্ষকদের সাথে আরও গভীরভাবে সংযোগ তৈরি হয়। আপনি যখনই এই জাদুঘরে পা রাখবেন তখনই আপনাকে অভূতপূর্ব দেশপ্রেমের পরিবেশে স্বাগত জানানো হবে। জাদুঘরটি একটি স্পষ্ট দৃষ্টিভঙ্গি নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। লঙ্গেওয়ালার যে যুদ্ধ হয়েছিল মরুভূমিতে, সেই মরুভূমি অঞ্চলে সংগঠিত অন্যান্য বড় অভিযানের বীরদের সম্মান জানানোর জন্যই এই জাদুঘর তৈরি হয়েছিল। এটি দর্শনার্থীদের জন্য গুরুত্বপূর্ণ যুদ্ধগুলিতে ব্যবহৃত প্রকৃত সরঞ্জাম, ট্যাঙ্ক ও বিমান দেখার জন্য একটি অনন্য সুযোগ প্রদান করে। আপনি যদি রাজস্থান ভ্রমণের পরিকল্পনা করেন তাহলে এই স্থানটি আপনার ভ্রমণ পথের জন্য শীর্ষস্থানীয় স্থানের দাবি রাখে। কেন যাবেন? যুদ্ধের বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে যান একবার এবং বাস্তব যুদ্ধ ট্যাঙ্কগুলি কাছ থেকে দেখার সুযোগ পান। অবস্থান কোথায় আছে এটার? যোধপুর জয়সলমীর হাইওয়েতে জয়সলমীর থেকে মাত্র 10 কিলোমিটার আগে এটার অবস্থিত। মূলত বিষয়বস্তু হচ্ছে 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধে লঙ্গেওয়ালার কিংবদন্তি যুদ্ধের জন্য এটি তৈরি করা হয়েছিল। কিন্তু লঙ্গেওয়ালাতেও একটা ওয়ার মিউজিয়াম আছে, সেটা আমি পরে দেখাবো আপনাদেরকে। শিক্ষামূলক কিছু আছে যেগুলো দেশপ্রেমিক, শিক্ষামূলক ও গভীরভাবে আবেগপ্রবণ হয়। জয়সলমীর যুদ্ধ জাদুঘরের পেছনে ইতিহাস হলো ভারতের পশ্চিম সীমান্তের প্রতিরক্ষার সাথে গভীরভাবে প্রথিত। লেফটেন্যান্ট জেনারেল ববি ম্যাথিউসের ধারণায় নির্মিত এই 2015 সালে উদ্বোধন করেছিলেন উনি। এবং এই জাদুঘরটি
মরুভূমি অঞ্চলে ভারতীয় সেনাবাহিনীর গৌরবময় ইতিহাস প্রদর্শনের জন্য তৈরি করা হয়। এই জাদুঘরটি তৈরির আগে অনেক পর্যটক বালির ওপর সংগঠিত তীব্র ট্যাঙ্ক যুদ্ধ সম্পর্কে অবগত ছিলেন না। আমি সমস্ত পর্যটকদের কাছে অনুরোধ করছি, একবার অন্তত ওয়ার মিউজিয়ামে দাঁড়ান এবং আমাদের বীর যোদ্ধাদের জন্য একবার অন্তত একটা স্যালুট দিন, তারপরে জয়সলমীরে ঢুকুন। এরপর আমরা আবার ওখান থেকে স্টার্ট করে অলরেডি জয়সলমীর শহরের মধ্যে ঢুকে পড়েছি। একটু পরেই আমরা জয়সলমীরের সেই বহু প্রতীক্ষিত সোনার কেল্লার সামনে যাব এবং সোনার কেল্লায় ঢুকবো। আজকে বিকেলটা সোনার কেল্লার জন্য আমরা ধরে রেখেছি, তো আমাদের গাড়ি এখন সোজা সোনার কেল্লায় যাবে। তো একটা গল্প বলি ছোট্ট করে। আমি যখন প্রথম এসেছিলাম 1992 সালে, তখন আমরা 3 বন্ধু, তখন আমি কলেজে পড়ি, তখন আমরা 3 বন্ধু এখানে এসেছিলাম এবং আমরা এখানে প্রায় 12 থেকে 14 দিন ছিলাম। প্রথম যেদিন এসেছিলাম তখন এই জয়সলমীর শহরের হোটেল হাতে গোনা হোটেল ছিল, কিন্তু এখন চারিদিকে শুধু হোটেল আর হোটেল। পুরো শহরটায় অটোতে ঘিঞ্জি হয়ে গেছে। আগে যখন এসেছিলাম তখন পুরো ফাঁকা জায়গা, পুরো দেখে দূর থেকে দেখলে মানে আমি সোনার কেল্লার পাশে যদি দাঁড়ান আপনি মরুভূমি ফিল করতে পারতেন। তো আমরা প্রথম যে হোটেলটায় ছিলাম তার নাম কমল বিলাস বলে হোটেল। সেই হোটেলের এখন অস্তিত্ব নেই, হয়তো হস্তান্তর হয়ে গেছে অন্য কারোর কাছে, অন্য হোটেল নামে সেটা চলছে এখন। সেটি এখন দেখলেও আমরা চিনতে পারবো না। তো তাদের যে ব্যবহার ছিল সেই সময়কার, প্রথম দিন আমরা যখন ঢুকেছিলাম তখন আমাদের কাছ থেকে ঘর ভাড়া ছিল পার নাইট 250 টাকা। তারপরে এমন আমাদের সঙ্গে খাতির হয়ে গেছিল ওনাদের, এত ভালোবাসার মধ্যে পড়ে গেছিল। আমরা তো যেহেতু আর্ট কলেজে পড়েছিলাম, আমরা ছবি আঁকতে বসতাম মরুভূমি এই জয়সলমীর সোনার কেল্লার সামনে বিভিন্ন ল্যান্ডস্কেপ ছবি আঁকতাম। তো সেই সমস্ত দেখে আমাদের লাস্ট দিন যেদিনকে আমরা চলে আসব, আমাদের কাছ থেকে হোটেলের ভাড়া তো নেয়নি, উপরন্তু সারাদিনের খাবার দাবার সবটাই হোটেল কর্তৃপক্ষ যে ছেলেগুলো ছিল সেটা তাদের সঙ্গে আমাদের সঙ্গে সেগুলো শেয়ার করেছিল, আমাদের দিয়েছিল। এবং সবথেকে বড় কথা, সেদিন ছিল দীপাবলির দিন তাদের গ্রামের বাড়িতে, মরুভূমির মধ্যে গ্রামের বাড়িতে আমাদেরকে নিয়ে গেছিল, সেখানেও তাদের খাওয়া দাওয়া আমাদের করিয়েছিল। এবং ওদের যে দীপাবলির আপ্যায়ন, সেটা আমার কাছে এখন হয়তো পুরনো স্মৃতি ঘাটলে আমি হয়তো পেয়ে যাব কিছু ছবি। তখন তো আমি ভিডিও করার মতো কোনো রকম সামর্থ্য ছিল না। তো এখন সেই দিন এসছে যেখানে আমি আবার মাঝখানে আরেকবারও এসেছিলাম, তখনও আমি ছবি তুলেই চলে গেছি, কিন্তু ভিডিও আর করা হয়নি। তাই এবার আমি ভাবছি স্মৃতির পাতায় তুলে রাখার জন্যে আমি ভিডিওটা করেই নিয়ে যাব। তো চলুন। প্রায় 4.5-5 ঘন্টা আমরা জিপ সাফারি করে তো আমরা এসে পৌঁছেছি সেই বহু প্রচলিত বিখ্যাত সোনার কেল্লায়, মুকুলের সোনার কেল্লা। তো এখন আমি সোনার কেল্লার সামনে দাঁড়িয়ে, আমি এই নিয়ে 5 বার আসছি এখানে। তো প্রথম যখন এসেছিলাম, আমি একটু জায়গাটা দেখাই আপনাদের। এই দেখুন জায়গা, এত হোটেল হয়ে গেছে, এত কিছু এখানে রয়েছে। তো আমি যখন প্রথমে এসেছিলাম এখানে কিচ্ছু ছিল না, পুরো ফাঁকা জায়গা, পুরো ডেজার্ট টাইপ একটা জায়গা। এখন পুরো হোটেল অ্যান্ড মানে হবেই, স্বাভাবিক ব্যাপার, এত ট্যুরিজম বেড়েছে। হ্যাঁ, তো যাই হোক, এখন আমরা ঢুকবো সোনার কেল্লায়। চলুন আপনাদের দেখাই সোনার কেল্লা। এমনিতে তো এখান থেকে আমি দেখতেই পাচ্ছি গোল্ডেন ফোর্ট। চলুন এবার ভেতরে যাওয়া যাক। আমি লাস্ট এসেছিলাম জয়সলমীর ফোর্টের সামনে 2013 সালে। তো সে সময় আমার ফ্যামিলি, আমার বাবা মা, আমার কাকা কাকিমা সবাই, পুরো পরিবার শুদ্ধ আমি তাদেরকে নিয়ে এখানে উপভোগ করেছিলাম এসে এবং ঘুরেছিলাম। আজ এসছি আমার এক বন্ধু, দাদা, তার ওয়াইফ, আমার ওয়াইফ আর তার ছেলেকে নিয়ে। আমার ছেলে তো এখানে থাকে না, সে সুদূর বিদেশে থাকে। তাই সে শুনে আমার সঙ্গে বললো, বাবা আমি যদি যেতে পারতাম কি দারুণ হতো। যাই হোক, সেও খুব ভালোবাসে রাজস্থানের সমস্ত প্রতিটি জায়গা। তো এই হচ্ছে ব্যাপার, যে জয়সলমীরের উদ্দেশ্য ভ্রমণের, যে সোনার কেল্লায় যাব, সেখানে একটু ঘুরে বেড়াবো, তারপরে মরুভূমিতে যাব, সেখানেও একটু ঘুরে বেড়াবো। জয়সলমীরের এটাই তো মেন আকর্ষণ। তার সঙ্গে সত্যজিৎ রায় সেই সোনার কেল্লার সেই জায়গাটা একবার দেখা, সেটাও আমাদের বারবার টানে। আপনি যদি বাঙালি না হন তাহলে কিন্তু জয়সলমীরের সোনার কেল্লার যে কী মাহাত্ম্য বা কী জন্যে বাঙালি এত টানে, বারে বারে ছুটে আসে, আপনি অতটা বুঝতে পারবেন না। তাই বাঙালি নন বাঙালি যারাই আছেন না কেন, তাদেরকে অনুরোধ করবো একবার
সিনেমাটা দেখুন, সত্যজিৎ রায়ের সোনার কেল্লা সিনেমা, তাহলে আপনারা বুঝতে পারবেন যে সত্যজিৎ রায় কী সৃষ্টি করে গেছেন। এই সোনার কেল্লা সিনেমার আগে এই জয়সলমীর ফোর্টের কোনো সেরকম অস্তিত্ব ছিল না, মানুষজন পর্যটন বলতে কিছুই তৈরি হয়নি। এখনও পর্যন্ত প্রতিটা জয়সলমীরের ফোর্টের মধ্যে যে প্রতিটা হোটেল বা প্রতিটা ঘর আছে সেখানে সত্যজিৎ রায়ের ছবি টানানো আছে। তারা স্বীকার করে যে সত্যজিৎ রায় এসে আমাদের পুরো জয়সলমীরের পর্যটন উন্নয়ন করেছে, এবং একটা বাঙালি হিসেবে এর থেকে গর্বের আর কি আছে বলুন। জয়সলমীর ফোর্টের এই দুর্গের প্রাচীরের ভিতরে এখনও সক্রিয় জনগোষ্ঠী বসবাস করে। একমাত্র লিভিং ফোর্ট হিসেবে এটাকে ভারতবর্ষের চিহ্নিত করা হয়, কারণ এখানে সমস্ত মানুষ তাদের বাড়ি ঘর দৌড় বসবাস করা এবং রাতে থাকা সমস্ত কিছু, এখানে দোকানপাট বাজারঘাট তাদের সমস্ত মানে ছোট্ট প্রাণকেন্দ্র হিসেবে সেটাকে ধরা হয়। একটি ছোট পাহাড়ের ওপর নির্মিত, স্থানীয়ভাবে এটিকে ত্রিকুট পর্বত বলা হয়। দুর্গটি 1156 খ্রিস্টাব্দে রাজপুত শাসক রাওয়াল জয়সওয়াল এটা নির্মাণ করেছিলেন, তাই তার নাম অনুসারে এই শহরের নাম হয়েছিল জয়সলমীর। দুর্গের দেওয়ালগুলি লাল বেলে পাথর দিয়ে তৈরি। এই পাথরগুলি অন্যতম বৈশিষ্ট্য হল সূর্যের অবস্থান অনুসারে রং ও উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়। তাই সারাদিন ধরে আপনি যেখানেই থাকুন না কেন, আপনি সূর্য এবং আপনার দেখার অবস্থানের ওপর নির্ভর করে হালকা হলুদ থেকে গাঢ় কমলা পর্যন্ত রং পাবেন আপনি এখানে। বিকেলের শেষের দিকে একটি নির্দিষ্ট সময়ে দুর্গটি সোনার মতো জ্বলজ্বল করে এবং উজ্জ্বল হলুদ কমলা রঙের রং ধারণ করে, তাই এর নাম সোনার কেল্লা। দুর্গটিতে 4টি প্রধান প্রবেশপথ রয়েছে, যার একটি সেকেন্ড লেয়ার প্রতিরক্ষা প্রাচীর আছে। সেকেন্ড লেয়ার এগুলি বিশেষভাবে শত্রুদের দেওয়ালের মধ্যে আটকে রাখার জন্য তৈরি করা হয়েছিল। এখানে রাজমহলও আছে, যা প্রধান রাজপ্রাসাদ। এখানে একটি ছোট্ট জাদুঘর আছে, যেখানে আপনি এই দুর্গের সমস্ত ইতিহাস এবং তাদের ব্যবহার, রাজাদের কীভাবে তারা জীবনযাপন করত, সেগুলো আপনারা এখানে দেখতে পাবেন। সেইটা নিয়ে আমি পরবর্তী পর্বে আসব। দুর্গের যে রাজপ্রাসাদ, যে মিউজিয়াম, সেটি আমি পুরো গোটা একটা এপিসোড তৈরি করব, যেটা পুরোটাই আপনি জানবেন দুর্গের রাজপ্রাসাদের সমস্ত জীবন কাহিনী। জয়সলমীর দুর্গের তথা সোনার কেল্লা স্থাপত্য শৈলীতে মুঘল স্থাপত্য থেকে অনেকটাই আলাদা। মুঘল আমলের দুর্গের ট্যাঙ্ক, বাগান, সাইডে খাল, ঝর্ণা এবং আরও অন্যান্য কিছু এখানে অনুপস্থিত। চিত্তরগড় দুর্গের মতো এখানেও রাজপুত স্থাপত্য শৈলীর প্রাসাদ, মন্দির এবং প্রশাসক ও সাধারণ মানুষের জন্য অসংখ্য ঘর রয়েছে। এগুলিতে এখনও সাধারণ মানুষ বসবাস করেন। প্রসঙ্গত উল্লেখযোগ্য এই যে সারা বিশ্বে যে গুটি কয়েক ঐতিহ্যবাহী দুর্গ আছে, এখনও সেখানে মানুষ বসবাস করে, তাদের মধ্যে ভারতের জয়সলমীর দুর্গ বা সোনার কেল্লা একটি অন্যতম। এই জয়সলমীর দুর্গ হলুদ পাথরের বিশাল বিশাল ব্লক দিয়েই তৈরি। পুরো দুর্গের কোথাও চুন বা মর্টার ব্যবহার করা হয়নি, কেবল সোনালি রঙের পাথরের চাই একের পর এক সাজিয়ে এই দুর্গ স্থাপন করা হয়েছে। অন্যান্য দুর্গের মতো চারিদিকে দুর্গটির পরীক্ষা খনন করা বা সুরক্ষা নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি। ত্রিকুট পাহাড়ের পাদদেশে দুর্গটির চারিদিকে 15 থেকে 29 ফুট ঘাগরার মতো দেখতে সাদৃশ্য একটা 5 কিলোমিটার দীর্ঘ পাথরের প্রাচীর রয়েছে। এরপরে পাহাড়ের 200 ফুট উচ্চতায় রয়েছে আরও এক প্রকার তথা প্রাচীর, যা 10 থেকে 156 ফুট উঁচু। দুর্গের গোলাকার বুরুজ বা স্তম্ভের মাঝখানে কামান ও বন্দুক চালানোর জন্য বিশাল বিশাল নলাকার পাথর স্থাপন করা হয়েছে। দুর্গের প্রাচীরের সামান্য দূরে আপনারা দেখতে পাবেন এখনো পর্যন্ত পাথরের বড় বড় বলের মতো গোলা সাজানো আছে, যেগুলো দিয়ে শত্রুরা আক্রমণ করলে তাদেরকে নিক্ষেপ করে তাদেরকে আহত করা হতো। এই টোটাল ফোর্টের মধ্যে 99টি এরকম বুরুজ আছে, যেখানে এই টাওয়ারগুলিতে এখনো পর্যন্ত আপনারা কামান লাগানো আছে দেখতে পাবেন। কারণ প্রচুর লোকে জয়সলমীর ভ্রমণ করেছেন, আমার আলাদা করে কিছু বলার নেই। তাও যারা যায়নি তারা একবার যান, ঘুরে আসুন। আর এই বুরুজের নিচের কক্ষে যুদ্ধের সময় সৈন্যদের জন্য অস্থায়ী বাসস্থান ও অস্ত্র সংরক্ষণের ব্যবস্থা করা ছিল। আপনারা যদি এই বুরুজের ওপরে কিছুক্ষণ বসে থাকেন, তাহলে জয়সলমীর শহরের একটা এরিয়াল সুন্দর ভিউ, টোটাল শহরটা দূরে ছোট ছোট ঘর, বাসস্থান দেখতে পাবেন। বেশ কিছুক্ষণ সময় কাটাতে আমাদের বেশ ভালো লেগেছিল। পাশে অনেক কফি শপ আছে এবং অনেক খাবার দোকান আছে। আপনারা চাইলে রেস্ট নিতে পারেন, সেখানে খাবার দাবার খান, কফি খান, এবং ওখানে পরিবার নিয়ে যদি যান ওখানে কিছুক্ষণ বসুন, গল্প করুন, খুবই ভালো লাগবে। সন্ধ্যের সময়টা উপভোগ করুন, যখন
জয়সলমীর ফোর্টের রংটা পুরো হলুদ রঙের হয়ে যায়, পুরোটাই দেখতে পাবেন। অ্যাকচুয়ালি আমি যে জায়গাটা দেখাচ্ছি সেই জায়গাটা হচ্ছে পূর্ব দিকে, সেখান থেকে সূর্য ওঠে, আর আমার পিছন দিকটা হচ্ছে আমাদের পশ্চিম দিক অস্ত যাওয়ার। তো এই মুহূর্তে যেহেতু আমি ফোর্টের ভেতরে আছি, আমি ওই হলুদ রংটা আপনাদের দেখাতে পারলাম না, কিন্তু ইনসার্ট ছবিতে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এরপরে আমরা এক ভদ্রলোকের সঙ্গে আমার আলাপ হলো, যিনি ওখানে বহু বছর ধরে রাজস্থানী এই দুর্গের সমস্ত রাজ পরিবারের গান পরিবেশন করেন। তো আমিও রিকোয়েস্ট করলাম যে আপনি আমাকে একটা গান শোনান, সেই গানটাও সে আমাকে শোনালো। তো আপনাদেরকেও শোনাই সেই গানটা। सुपुत्र अंतर्राष्ट्रीय लोक कलाकार दपू खान, हम एक मंगनियार कम्युनिटी से बिलोंग करते हैं। तो हमारा खानदानी ये परफॉर्मेंस का काम है, गाना बजाना। कई सदियों पहले राजा महाराजा, हमारे राजपूत चारण राजपुरोहित, ये हमारे जजमान लोग हैं। इनके घर जब शगुन का मौका तो हम आज भी गाने बजाने जाते हैं। हमारा संगीत जीवित उन लोगों ने रखा है, तो हमारा खानदानी काम है। पधार हुए, आपका स्वागत है। मैं यहाँ पे 18 साल से 2-3 घंटे परफॉर्मेंस देता हूँ, ये हमारा काम है। और मेरे फादर साहब थे दप्पू खान, अभी वो अलविदा हो गए, जिन्होंने अपने पूरे वर्ल्ड में 7 कंट्री, अमेरिका, जापान, जर्मनी, हर कंट्री परफॉर्मेंस दिया। और कोक स्टूडियो मूमल सॉन्ग गाया था। तो मूमल आज भी मैं भी गाता हूँ। मूमल जैसलमेर की लव स्टोरी है। जैसलमेर में एक प्यार हुआ था मूमल लड़की का, तो उनका सॉन्ग है, बहुत फेमस है। मैं 2-4 लाइन आपको प्ले करूँ, क्षमा करें। अरे राणा राणा ओ जी, मूमल मूमल जी, ओ जी, ओ जी, आजी राणा। शीशा मुमल्लारो स्वरूप नाली अर्जुन रे, शीशा अणे चिरो स्वरूप नाली अर्जुन। ओ भाई किस मुमलना बासंग नागी जू, प्यारी प्यारी मुमल हाल ले जावो अमराने वाले देश। होठ मुमल्ला रेशम डोरा जू, ओ भाई दांत मुमलना दाड़म बीज जू, प्यारी प्यारी मुमल मुमल हाल ले जावो तना अमराने वाले देश। जन्मी मूमल वो लुद्रवाने माँ, ओ भाई माड़ी वो रोने में दिले, प्यारी प्यारी मूमल लद्रू मेरी मूमल हाल ले जावो तना अमराने वाले दे। लद्रू मेरी मूमल हाल तो ले जावो अमराने वाले दे। ये बहुत পপুলার মাসুদ সং। এবার দেখাই সেই মুকুলের বাড়ি, যেখান থেকে মুকুল নেমে এসেছিল সিঁড়ি দিয়ে। তো এই বাড়িটা এখন প্রায় ধ্বংস হয়ে গেছে, জানি না কেন এটার কোনো রেস্টোরেশন নেই, সরকার থেকে কেন যে করেনি আমার জানা নেই। আমার দেখে বেশ কষ্টই লাগলো, আপনাদেরও ভালো লাগবে না দেখে, যে বাঙালিদের সেই বহু মানে বিখ্যাত সিনেমার জন্য, যার জন্য এত কিছু, সেই জায়গাটাই এখন ওদের কাছে ধ্বংসর মতো হয়ে গেছে। এরপর আমরা গেলাম জয়সলমীর দুর্গের ভেতরে বিখ্যাত সেই জৈন টেম্পল। অপরূপ কাজের সম্ভার, দারুণ সেই মন্দির, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না এত সুন্দর কাজ সেই সময়কার দিনের শিল্পীরা করেছিলেন। এবং নিত্য পুজো হয় সেখানে। আমরা সেখানে 50 টাকার টিকিট কেটে ঢুকলাম, আর 30 টাকা এক্সট্রা দিলাম শুধু ভিডিওগ্রাফি করার জন্যে। তারপরে আমাদের সেখানে ঢুকতে দিল, বাইরে জুতো খুলে ঢুকতে হবে। সারা মন্দির ঘুরে বেড়ান, দেখুন মন্দিরটা আপনাদের দেখাই, আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। রাজা জয়সওয়ালের জমি ছিল, কিন্তু বেশি সম্পত্তি ছিল না। অন্যদিকে রেশম পথ ধরে সমৃদ্ধ বাণিজ্য জৈনদের দ্বারা নিয়ন্ত্রিত ছিল, যা তাদেরকে অতি ধনী করে তুলেছিল।
সমগ্র এশিয়া জুড়ে কেবল পাটুয়া পরিবারেরই 367টি দোকান ছিল। তারা এত ধনী ছিল যে তারা 84টি রাজ্যের অর্থায়ন করত, কিন্তু তারা বণিক ছিল, শাসক ছিল না। তাদের মন্দিরগুলোকে আক্রমণ থেকে রক্ষা করার জন্য রাজার প্রয়োজন ছিল, তাই তারা রাজা জয়সওয়ালের সঙ্গে একটি চুক্তি করে। জৈনদের যে ধনী ব্যক্তিরা ছিল তারা রাজার দুর্গে ফাইন্যান্স করতে রাজি হন। যদি জয়সলমীরের দুর্গে রাজা জৈন মন্দির স্থাপন করে তবেই সেই রাজিটা হয়েছিলেন। এটা ছিল একটা চুক্তি। এই চুক্তিটা উভয়ের জন্যই লাভজনক ছিল। দুর্গটি খুবই নিরাপদ এবং প্রবেশ করা কঠিন, তাই জৈন মন্দির এবং তীর্থ জয়সলমীর শত শত বছর ধরে আগের মতোই দাঁড়িয়ে আছে। যারা মূল্যবান জৈন সাহিত্যের বৃহত্তম একটা কালেকশন সংগ্রহ এই মন্দিরে সংরক্ষণ করা হয়। প্রধান মন্দিরটি হল 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ ভগবানের। অন্যান্য মন্দিরগুলির মধ্যে রয়েছে সম্ভবনাথ, আদিনাথ, শান্তিনাথ, শীতলনাথ, চন্দ্রপ্রভু স্বামী ও সীমঙ্কর স্বামী। যদিও সমস্ত জৈনের মন্দিরে দুর্গের ভেতরেই প্রাচুর্যপূর্ণ সম্পত্তি ছিল, তবুও সমস্ত জৈনরা দুর্গের বাইরে পাহাড়ের নিচে বসবাস করত। আপনি দেখতে পাবেন যে জৈনরা রাজার চেয়ে অনেক ধনী থাকা সত্ত্বেও তারা আরও বড় এবং উঁচু বাড়ি তৈরি করত। উদাহরণস্বরূপ পাটুয়া পরিবারের বাড়ির ওপরের 4 তলা এবং মাটির নিচের 2 তলা। জৈনরা যদি দুর্গে তাদের বাড়ি তৈরি করত তবে তারা উচ্চতা এবং জাঁকজমকের সাথে প্রতিযোগিতা করত। নিচু জমিতে জৈন পরিবারের বাড়ি তৈরি করে বলে আপনারা এবারে দেখতে পাবেন জয়সলমীর যখন ঘুরবেন তখন পাটুয়া পরিবারের কিছু বাড়ি, যেগুলো এখন ইউনেস্কো হেরিটেজের মধ্যে পড়ে এবং সেগুলো মিউজিয়াম তৈরি হয়েছে, যেমন পাটুয়া কি হাভেলি, নাথমলজি কি হাভেলি আর সেলিম সিং কি হাভেলি। এই 3টে হাভেলি এখানকার বিখ্যাত। তো এর পরের পর্বে আমরা এই হাভেলি এবং জয়সলমীরের আরও অন্যান্য জায়গা নিয়ে আপনার কাছে আসছি। আজ এই পর্যন্ত জয়সলমীরের পর্ব। এর পরের পর্বে সমস্ত কিছু আরও দেখাবো। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে বন্ধুদের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করুন, এবং শেয়ার করার সাথে সাথে আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে আমি নতুন নতুন ভিডিওর বানানোর সত্যি এন্তু পাই। এবং সাবস্ক্রাইব করার সময় বেল আইকনের অল বাটনে ক্লিক করলে আমি যখনই একটি ভিডিও দেব সঙ্গে সঙ্গে আপনার কাছে ডাইরেক্ট নোটিফিকেশন পৌঁছে যাবে। তো বন্ধুরা, ধৈর্য ধরে একটু অপেক্ষা করুন। ভালো থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।